কি বান্ধবী, এই ছেলেটা কে? দেখতে তো অনেক কিউট। এর আগে তো কখনো আমাদের এলাকায় দেখিনি। দেখ কি সুন্দর করে হাসতেছে। ও আশিকের কথা বলতেছিস? আমাদের পাশের বাড়ির ছেলে, ও শহরেই থাকে, এখানে থাকে না। তাই আগে কখনো দেখিসনি, প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলে নাকি? কিন্তু তোর থেকে জুনিয়র, এটা মাথায় রাখিস। জুনিয়র হয়েছে তো কি হয়েছে? ছেলেটা এত সুন্দর দেখতে। দেখা যাক পটাতে পারি কিনা। যদি পটাতে পারি তাহলে ওইভাবে আমার আসল পরিচয় ঠিকানা। এবার চল দেখি ওকে পটাতে পারি কি না। ওকে আমাদের সব সময় ফলো রাখতে হবে। ও কখন কি করবে না করবে আমার সব জানতে হবে। তাতে কোনো লাভ হবে না, তুই শুধু শুধু এইসব ভেবে মাথা নষ্ট করিস না। তার চেয়ে বরং তুই তোর মতো থাক। আচ্ছা, তোর কি মাথা ঠিক আছে? ও হচ্ছে তোর অনেক ছোট। ও ছোট হয়ে কি তোর সাথে সম্পর্ক করতে চাইবে বল? শোন, তুই আসলে কিছুই জানিস না। ভালোবাসতে কখনো বয়স লাগে না, ছোট ভালো লাগে না। যদি কেউ কেউ কাউকে মন থেকে একবার ভালোবেসে ফেলে, বারবার শুধু তার কথাই ভাবে। ঠিক আছে, তুই চেষ্টা করে দেখতে পারিস, দেখ কিছু করতে পারিস কি না বাবা। এর মধ্যে নাই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার দোষ হবে, তুই যা পারিস তাই কর। ভাই, আমি আর তোর সাথে নেই। ঠিক আছে, তোর আমার বিষয়ে নাক গলাতে হবে না। যা করার আমি করব। দেখা যাক কি হয়। তুই এত ভয় পাচ্ছিস কেন? এখানে ভয়ের কি আছে? ইচ্ছে হলে করবেন, না হলে করবেন না। এতে আমাদের সমস্যা কি? নেহা আশিককে দেখে প্রেমে পড়ে গেছে। বারবার শুধু আশিকের কথাই ভাবতে থাকে। এমনভাবে ভাবতে থাকে যেন কতদিনের চেনা জানা। এভাবে কিছুদিন কেটে গেল। তারপরে একদিন নেহা মাঠে গেছে ঘুরতে। সেখানে আশিকও গেছে ঘুরতে। তখনই নেহার সাথে আশিকের দেখা হয়ে যায়। কি ব্যাপার? আপনি কে? আমাকে এভাবে চোখ দিয়ে ইশারা করছেন কেন? আপনার কি কোনো লজ্জা শরম নেই? আপনি একটা মেয়ে হয়ে এভাবে একটা ছেলেকে চোখ দিয়ে ইশারা করছেন। যাই হোক, আপনি কি আমাকে কিছু বলতে চান? আরে, তুই তো ভালোই কথা বলতে পারিস। আমি তো তোকে দেখে ভেবেছিলাম তুই অনেক বোকা। এখন তো দেখছি অনেক চালাক। আমাকে এভাবে চটাং চটাং করে কথা বলছিস। তোর তো সাহস কম না। তুই জানিস আমি কে? আপনি যেই হন তাতে আমার কোনো যায় আসে না। আর আমি আপনাকে চটাং চটাং করে কথাই বললাম। আমি তো ভালোভাবে বলছি। আপনি হঠাৎ প্রথমে এসে আমাকে চোখ দিয়ে সারা রাত করছেন, তাই আমি কথাটা বলেছি। তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমাকে অনেক দিন ধরে চিনিস। আচ্ছা যাই হোক, সেদিন তোকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি, তোকে ভালোবেসে ফেলেছি। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনার জুনিয়র। এটা কিভাবে সম্ভব? সরি, এটা কখনো সম্ভব না। আমি আপনার অনেক ছোট। আপনি ভাবলেন কি করে এসব কথা? কিভাবে ভেবেছি আমি নিজেও জানি না। সেদিন থেকে দেখার পর থেকে আমি শুধু তোর কথাই ভেবেছি। তোকে ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। এই কয়দিনে তোকে অনেক খুঁজে বেরিয়েছি, কিন্তু খুঁজে পাইনি। তাই তোকে এই কথাটা বলা হয়নি। যাই হোক, আপনি এমন কথা কিভাবে বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমার থেকে অনেক বড়। আমি কিভাবে আপনার সাথে এই সম্পর্কে জড়াবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটাও অসম্ভব। আপনি একটু ভেবে দেখেন প্লিজ। এমন করবেন না। দেখ আশিক, একটু ভেবে দেখ। আমি তোর বড় হলে কি হবে? দেখতে শুনতে কি কে আমি খারাপ? তাহলে তোর সমস্যা কোথায় আমাকে ভালোবাসতে? আমি তোকে অনেক ভালোবাসি, তাই একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আমার মনে হচ্ছে তোকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। এত ভালোবেসে ফেলেছি তোকে আমি। প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর। তোর থেকে আমি বড়, কিন্তু কতই না বড়, অল্প দিনের বড়। এতে কি বড় কোনো সমস্যা? আপনি আবার একটু ভেবে দেখেন। এটা কখনোই সম্ভব না। আমার বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আপনি যেটা ভাবছেন সেটা না। এখানে অনেক ভাবার আছে। এই সম্পর্কে জড়ালে আর বের হওয়া সম্ভব হয় না, তাই বলছি আর একটু ভেবে দেখেন। আমি আর কত ভাববো বল? আমার ভাবার কিছুই নেই। তোকে ভালোবেসে ফেলেছি মানে আর ভাবতে পারবো না। তোকে ভালোবেসেছি, এখন তোর বউ হতে চাই। আর কোনো কিছুই। তুই কি পারবি না আমাকে ভালোবাসতে? প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। তুই যদি আমাকে এভাবে ফিরিয়ে দিস তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। আপনি কেন এমন পাগলামি করছেন? প্লিজ এমন পাগলামি বন্ধ করুন। আমি আর আপনার এমন পাগলামি নিতে পারছি না, ঠিক আছে? আপনি বললেন ভালো কথা। আমি বাসায় গিয়ে ভেবে দেখি, আপনাকে পরে জানাবো। আমি এখন আসি তাহলে। ঠিক আছে।
ভেবে আমাকে বলবে। কিন্তু যাই হোক, ভালোভাবে ভেবে দেখবি, আমাকে কিন্তু ফিরিয়ে দিতে পারবি না। আমি কিন্তু তোর জন্য পাগল হয়ে গিয়েছি। কিভাবে আমাকে ঘরে নিয়ে যাবি সেটা ভাবার চিন্তা কর, আর ভেবে আমাকে তাড়াতাড়ি জানাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাসায় যান, আমিও বাসায় যাই, গিয়ে ভেবে দেখি। এরকম পাগলামি করিয়েন না। আমি তো ভেবে দেখব, তারপরও বলছি এমন পাগলামি করবেন না। আমি ভেবে আপনাকে বলছি। আসি তাহলে। আশিক বাসায় চলে গেল। নেহা বাসায় চলে গেল। আশিক ভাবছে সিনিয়র আপুকে কিভাবে বিয়ে করবে, তার সাথে সম্পর্ক করবে। ওদিকে নেহা ভাবছে আশিককে ছাড়া বাঁচবে না, আশিককে বিয়ে করতেই হবে, না হলে কোনো উপায় নাই। বারবার শুধু আশিকের কথাই মনে পড়ে। আশিক কিছু বুঝতে না পেরে তার বন্ধুর কাছে গেল, গিয়ে সব খুলে বলল। কি বলছিস তুই? এটা কি সত্যি? সিনিয়র আপু তোকে প্রপোজ করেছে? দেখতে কেমন? দেখতে যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা কোথায়? বিয়ে করে ফেলবি। বন্ধু, তুই তো কিছু বুঝতে পারছিস না। আমি যে কোনো বিপদে আছি সেটা শুধু আমি জানি। একটা সিনিয়র আপু আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। দেখতে শুনতে খারাপ না, অনেক সুন্দর দেখতে, কিন্তু আমার থেকে অনেক বড়, এজন্য আমার একটু খারাপ লাগছে। মেয়েটা কি তোকে সত্যি অনেক ভালোবেসে? যদি ভালোবেসে থাকে তাহলে ফিরে দিস না। তুইও ভেবে দেখলি তোর কি মনে হয়? আমি অনেক ভেবে দেখেছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, এজন্য তোর কাছে এসেছি। আমি কোনো কিছু সহ্য করতে পারছি না, তারপরে তোর কাছে ছুটে চলে এসেছি এই কথাগুলো জানানোর জন্য। তাহলে বলো, আমি এখন কি করব? কি আর করবি? কিছু তো করার দেখছি না। যেহেতু তোকে অনেক ভালোবেসে ফেলেছে তাহলে আর ফিরে দিস না। কালকে বলে আসবি সত্যিটা, যে তুইও তাকে অনেক ভালোবাসিস। বন্ধু, তুই এটা কি বলছিস? সিনিয়র আপুর সাথে কিভাবে এই সম্পর্কে জড়াবো? আমার পক্ষে সম্ভব না। আমি ভালোবাসতে পারবো না, নাও করতে পারছি না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। শোনো, এসব কথা না বলে প্রেম করে ফেল। মেয়েটাকে ফিরিয়ে দিস না, অনেক কষ্ট পাবে। আর যদি সুসাইড করে ফেলে তাহলে কি আর করতে পারবি? তার চেয়ে বরং এই সম্পর্কে জড়িয়ে যা, দেখবি তোর ভালো হবে। আমি কিছুই বুঝতে পারছি না। ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না। দেখতে শুনতে খারাপ না, দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আবার একটু বুঝিয়ে বলি। যদি না শোনে তাহলে আর কি করার? কিছু করার নাই, ভালোবাসতে হবে। হ্যাঁ বন্ধু, তোর ভালোই হবে। এভাবে একটা মেয়েকে ফিরিয়ে দিস না, ওই সব লেগে যেতে পারে। তার চেয়ে বরং ভালোবেসে যা, তোর ভালোই হবে। ঠিক আছে বন্ধু, তোর থেকে এই কথাটা শোনার জন্য আসছিলাম। একা একা বসে ভাবছিলাম কি করব, কিছুই বুঝতে পারছিলাম না, তাই তোর কাছে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আমি আসি তাহলে। স্বাধীন কিছু বুঝতে না পেরে বন্ধুর কাছে গিয়েছিল। তারপরে বন্ধুর এমন কথা বলার পর স্বাধীন ঘুরে ফিরে বাসায় চলে আসলো। এভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন নেহার সাথে আশিক দেখা করলো। আপনি যেটা করছেন এটা কি ঠিক? কেন আপনি আমাকে এভাবে ভালোবেসে ফেললেন? আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। অনেক ভেবে দেখলাম, আমার মাথায় কিছুই আসে না। আপনি কেন যে আমাকে এভাবে ভালোবেসে ফেললেন সেটাই বুঝতে পারলাম না। আমি জানি না আমি তোকে কিভাবে এত ভালোবেসে ফেললাম। আমি কিছুই বলতে পারবো না। জানি না আমার তোকে কেন এত ভালো লাগলো। আমি তো তোকে ভুলতে পারছি না। এখন আমি তোকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নেই। তোকে না পেলে আমার আর বেঁচে থাকার কোনো লাভ নেই, কারণ তোকে ছাড়া বেঁচে থাকা আমার অনেক কষ্ট হবে, যে কষ্ট আমি সহ্য করতে পারবো না। এমন পাগলামি যে আপনি আমার সাথে কেন করছেন জানি না। আমার সাথে এমন পাগলামি না করলেও পারতেন। আমি কি একাই ছেলে ছিলাম? আরও কত তো ছেলে ছিল, তাদের সাথে সম্পর্ক না করে আমাকেই চোখে পড়লো আপনার। আমাকে কত ছেলে প্রপোজ করেছে, কাউকেই পাত্তা দেয়নি, কিন্তু তোকে আমার এত ভালো লেগেছে যা বলার মতো না। আমি নিজেই তোকে প্রপোজ করতে এসেছি। তোকে অনেক ভালোবাসি রে। তুই প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। তোকে আমি কখনো কষ্ট দেব না। অনেক ভালোবাসবো সারা জীবন। ঠিক আছে, আর বলতে হবে না, আমি সবই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এই ভালোবাসা সারা জীবন থাকবে তো, নাকি শুধু কিছুদিনের জন্য? যদি কিছুদিনের জন্য আমাকে ভালোবেসে থাকেন তাহলে এখনই বলেন, তা না হলে পরে মায়া ধরে গেলে তখন আর আমি সহ্য করতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। তুই কেন এসব কথা বলছিস?
তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে বল, আমি কখনোই তোকে কষ্ট দিব না, সারা জীবন তোকে ভালোবেসে যাব। ভালো তো আমিও বাসি নাকি? আমি তোকে কিভাবে ছেড়ে দেব? আমি তো তোকে ছাড়া বাঁচতে পারবো না, তাহলে তোকে আমি ছাড়বো কেন? সত্যি বলছেন? আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আপনি ছেড়ে গেলে হয়তো আমারও আর বাঁচার ইচ্ছা থাকবে না। অনেক কষ্ট হবে বেঁচে থাকলে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার পাগলামি দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমার মনেও আপনার জন্য ভালো লাগা, ভালোবাসা হয়ে গেছে। সত্যি বলছিস? তুই তুই আমাকে ভালোবেসে ফেলেছিস? আর তোকে যে কি বলবো কিছুই বুঝতেছি না। খুশিতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। দেখ, আমার চোখে পানির টপ টপ করে পড়তেছে। আরে আরে, এখানে জড়িয়ে কেন ধরছেন? জড়িয়ে ধরা যাবে না তো। আশেপাশে অনেক মানুষ আছে, তারা দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আসি, অন্য একদিন দেখা হবে। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না। বেশি দেরি হয়ে গেলে বাবা মা অনেক বকা দিবে। ঠিক আছে, যা তাইলে। কাউকে আর বলিস না এসব কথা, না হলে সমস্যা হয়ে যাবে। আমিও বাসায় যাই। আবার কবে দেখা হবে বল? আবার কবে আমার সাথে দেখা করবি? তোকে ছাড়া তো আমি বেশিক্ষণ বাসায় থাকতে পারবো না। বারবার শুধু তোর কথাই মনে পড়বে, তোর কাছে আসতে মন চাইবে। আচ্ছা, আপনাকে এসব কথা নিয়ে ভাবতে হবে না। আমি আপনাকে জানিয়ে দেব কখন কিভাবে দেখা করব। যেসব নিয়ে আপনার ভাবতে হবে না। আমি আসব, যখন ফিরে পাবো, সময় পাবো, তখনই আসব। আপনি যেন আমার জন্য কোনো চিন্তা করিয়েন না। আমার সারাক্ষণ চিন্তা তোকে নিয়ে। তোকে নিয়ে আমি কখনো চিন্তা যায় না, বারবার শুধু তোকে নিয়ে চিন্তা হয়। তুই কখন কোথায় কিভাবে আছিস, খেয়েছিস কিনা, কি করছিস কিছুই জানি না, তাই তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। প্লিজ তুই নিজের যত্ন নিস। ঠিক আছে, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। আমি ঠিকই আছি, ঠিকই থাকবো। আপনি আপনার খেয়াল রাখবেন। আমি সব সময় আপনার কথা ভাববো। আপনি যেন কোনো কষ্ট করিয়েন না। আমি আপনার সাথে অবশ্যই দেখা করব। কবে দেখা করব সেটা আমি আপনাকে আগে থেকে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস তাহলে। আমিও আসি। তোর সাথে তো যোগাযোগ করতে পারবো না, আমার বান্ধবী আছে। তোদের বাড়ির পাশে আমার বান্ধবীর বাসা, খবর দাও ওকে, দিস। আমি আবার তোকে খবর দিব। আশিক বাসায় চলে গেল। নেহা এদিক ওদিক ঘুরে ওর বান্ধবীর খোঁজ করতে লাগলো, কিন্তু ওর বান্ধবীকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই রাগ করে বাসায় চলে গেছে। কিছুক্ষণ পর নেহার বান্ধবী নেহাদের বাসায় এসেছে। কি রে নেহা, তুই নাকি আমাকে অনেক খুঁজে বেরিয়েছিস? আমি একটু পাশের বাসায় গিয়েছিলাম, বল কি হয়েছে, কিছু বলবি নাকি? এত রাগ করেছিস কেন? আমি একটা কাজে গিয়েছিলাম, তোর কি কথা সেটা বল। তোকে আমি কত খুঁজেছি জানিস? অনেক খুঁজে বেরিয়েছি। যাই হোক, এই ছেলেটা আমাকে ভালোবেসে ফেলেছে, বুঝেছিস? ও যদি তোর কাছে কোনো খবর পাঠায় তাহলে আমাকে জানাবি। যেহেতু ওদের বাসা তোদের বাসার পাশেই, আমার তো সমস্যা হবে না। যদি আমি আসা যাওয়া করি, তার চেয়ে বরং তোর কাছে যদি কোনো সমস্যা কিংবা কোনো ভালো খবর দেয়, তাহলে তুই খবরটা আমাকে এনে পৌঁছে দিবি। ও এই কথা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোদের সাথেই আছি। ও কখন কি করে না করে তোকে সবই বলবো। আর ও যদি আমার কাছে কোনো খবর পাঠায় তাহলে সেটা তোকে এনে দিব। তুই সেটা নিয়ে কোনো চিন্তা করিস না, তুই সেল মুডে থাক থাক, আমি তোকে সব খবরই এনে দিব। সেদিন তো বললি তুই নাকি আমার পাশেই থাকবি না, আমার সাথে কথাই বলবি না। এখন তো দেখছি আমার জন্য তোর ভালোবাসা আগের থেকে আরো অনেক বেড়ে গিয়েছে। ঠিক আছে বান্ধবী, যাই হোক, তোকে অনেক ধন্যবাদ। তুই আমার পাশে আছিস বলে তোকে আমি কখনোই ভুলতে পারবো না। হ্যাঁ, সেই দিনের কথা ভুলে যা, এমনিতেই আর কি করে বলেছিলাম। যাই হোক, বান্ধবী হয়ে আমি যদি তোর পাশে না থাকি তাহলে কথাটা কেমন হয়? আর তোকে আমি অনেক ভালোবাসি, তোকে যদি এইটুকু না করতে পারি তাহলে আমি কিসের বান্ধবী? ও বান্ধবী, তোকে যে কি বলে ধন্যবাদ দিব আমার ভাষায় আসছে না। সত্যি তুই অনেক ভালো একটা মেয়ে, তুই আমার ভালো একটা বান্ধবী। তোর কথা আমি কখনোই ভুলতে পারবো না। তুই যে আমার পাশে আছিস, এতে আমার অনেক আনন্দ লাগছে, অনেক খুশি লাগছে। আর বলতে, আমি যদি তোর পাশে না থাকে তাহলে কে থাকবে বল? আমি তো তোর একমাত্র বান্ধবী, তোর যদি এইটুকু উপকার না করি তাহলে কেমন দেখা যায়? ছোটবেলা থেকেই আমরা একসাথে মানুষ হয়ে আসছি, তোর জন্য তো এটুকু করতেই পারি। আচ্ছা বান্ধবী, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার পাশে আছিস বলে। যাই হোক, তাহলে আশিকের সাথে দেখা হোক, তাহলে বলবি আমার কথা। আমি ওর সাথে কাল বিকেলে মাঠে দেখা করতে চাই, ওকে কাল বিকেলে মাঠে আসতে বলবি। ঠিক আছে,
আমি আশিকের সাথে দেখা হলে বলবো আশিক যেন মাঠে দেখা করতে যায় তোর সাথে, ঠিক আছে বান্ধবী? আমি তাহলে আসি, অনেক দেরি হয়ে গেল, বা আবার বোকা দিবে। অনেকক্ষণ হলো আসছি তোদের বাড়িতে। নেহার মনে মনে শুধু আশিকের কথাই চলে। আশিককে ছাড়া যেন কিছুই বোঝে না। নেহা অনেক ভালোবেসে ফেলেছে আশিককে। নেহার বান্ধবী চলে গেল। পরের দিন আশিকের সাথে নেহার বান্ধবী দেখা হলো। আশিক, এই আশিক, একটু এদিকে আসো তো, তোমার সাথে অনেক কথা আছে, তাড়াতাড়ি আসো। কেউ দেখে ফেললে আবার অন্য কিছু মনে করবে, ফেলতে পারে। বলেন কি বলবেন? আর আপনার সাথে আমাকে দেখে ফেললে কি হবে শুনি? কিছুই হবে না। আপনি হচ্ছেন আমার বড় আপু। বলেন কি বলবেন শুনি আপনার কথা। শোনো, তাহলে আমার বান্ধবী নেহা তোমাকে দেখা করতে বলেছে, কাল বিকালে মাঠে দেখা করবে। তুমি ওখানে গিয়ে ওর সাথে দেখা করিও, ঠিক আছে? ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই যাব কাল বিকেলে। অবশ্যই ওনার সঙ্গে দেখা করার কথা আমার। তারপরও যখন আপনার কাছে খবর পাঠিয়ে দিয়েছে, তাহলে আমি অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুখী হতে পারি, মিলে মিশে থাকতে পারি। আশিক এমনভাবে কথা বলছে যেন নেহাকে অনেক অনেক ভালোবাসে। নেহাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। দুজন দুজনকে যেমন ভালোবাসে, ঠিক তেমনই যেন তাদের সম্পর্কটা টিকে থাকে। নেহার বান্ধবী এই দোয়া করে দিল। এভাবে সেদিন কেটে গেল। পরের দিন নেহার সাথে আশিক দেখা করার জন্য মাঠে গিয়ে অনেক অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর নেহা আশিকের কাছে আসলো। নেহা এসে দেখলো আশিক রাগ করে আছে। কি ব্যাপার আশিক, তুই রাগ করে আছিস কেন? কথা বল। শোন, তুই আমার সাথে রাগ করে থাকলে আমার ভালো লাগে না। আর কেনই বা আমার সাথে এমন ভাবে রাগ করে আছিস? কোনো কথা বলছিস না কি রে আশিক? ওই আশিক, কথা বলছিস না কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। আমাকে আমার মতো থাকতে দিন। আপনি বাসায় বসে থাকেন। আপনাকে আমার সাথে দেখা করতে আসতে কে বলেছে? আরে বাবা, আমার বলতেছি তো অনেক রাগ, কিন্তু কেন এত রাগ কেন বুঝতে পারছি না। তো সব খুলে বল, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? তুই আমাকে এমন করে কথা বলছিস কেন? তুই না আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু এখন আবার তোর কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আশিক, এই আশিক, তোর কি হয়েছে বল না। আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। আপনি বাসায় বসে থাকেন। আপনাকে এখানে কি আসতে বলেছে আমার সাথে? আপনার দেখা করতে হবে না। কী জন্য দেখা করতে এসেছেন? আমি আপনার কি হই? আমি আপনার কিছুই হই না। আপনাকে আমার সাথে দেখা করতে আসতে হবে না। আপনি বাসায় বসে থাকেন। কি হয়েছে সেটা তো বল। এত পাগল হয়ে যাচ্ছিস কেন? আমি কি করেছি? সব খুলে না বললে আমি কিভাবে বুঝবো যে তুই আমার সাথে কেন রাগ করেছিস, কি নিয়ে রাগ করেছিস? সেটা তো বলবি। কি হয়েছে? কি হয়েছে মানে? আমি আপনার জন্য সেই কখন থেকে বসে আছি। আপনার আসতে এত লেট হলো কেন? আপনার আসার কথা বিকেলে, আমি সেই বিকাল থেকে বসে আছি। এখন সন্দেহ হতে যাচ্ছে, এখন এসেছেন আমার সাথে দেখা করতে। আপনার সাথে আমার কোনো কথা নেই। ও, এই জন্য তোর আমার উপরে এত রাগ? বুঝেছি। আচ্ছা, তোর রাগ কি এরকম হয়? আমি তো ঠকিয়ে গেলাম তোকে ভালোবেসে। এত রাগী একটা ছেলের সাথে কিভাবে সংসার করব, যেন সেই রাগ ভাঙাতেই পারছি না। আচ্ছা, তোর এই রাগ কি কমবে নাকি আমি বাসায় চলে যাব? হুম, আপনি বাসায় চলে যান। আমার সাথে আপনার দেখা করতে আর হবে না, আর কথা বলতে হবে না। আমি আর আপনার সাথে দেখা করতে আসবো না। শুধু শুধু কষ্ট করে আমার সাথে দেখা করতে আসার দরকার নাই আপনার। তোর এত রাগ? বাপরে বাপ, আমার তো ভাবতেই অবাক লাগছে। পিচ্ছে একটা ছেলের এত রাগ কিভাবে হয়? বাপরে বাপ, আমি তো ভাবতেই পারছি না। আমার উপর এত রাগ দেখাচ্ছিস, কল্পনার বাইরে। ঠিক আছে, আমার কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। আর এভাবে চেপে বসছেন কেন? ফাঁকাফাঁকি বসেন, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। এমনিতেই আশেপাশে অনেক পোলাপান ঘোরাঘুরি করছে। আমাদের এমনভাবে দেখলে ওরা সমস্যা করতে পারে, পরে আবার আমাদের এই মান সম্মান থাকবে না। ঠিক আছে যান, ফাঁকা ফাঁকি বসলাম। এখন বল, কেমন আছিস? শরীরের যত্ন নিয়েছিলি তো? আমি যে সেদিন বলে দিলাম সব ঠিকঠাক করেছিলি তো? সেটা আর বলতে, আপনি আমাকে নিজের যত্ন নিতে বলেছেন, সেটা না নিয়ে কি আর পারি? এখন তো এই আমিটা আমার না, এই আমিটা এখন আপনার। আমাকে এখন থেকে
নিজের যত্ন নিয়ে থাকতে হবে। এখন কি আর যত্ন না নিয়ে থাকতে পারি? যাকগে, তোর রাগটা তাহলে চলে গেছে। বেঁচে গেলাম। বাবারে বাবা, তোর এমন রাগ, আমার তো মাথা ঘুরছিল তোর রাগ দেখে। এখন একটু নিঃশ্বাসটা ফেলতে পারলাম। এখনই এমন রাগ দেখাস, পরে যে কি করবে সেটাই তো ভাবতে পারছি না। যখন আমাদের সংসার হবে তখন যদি এমন রাগ দেখাস, তাহলে তো আমার তো রাগ ভাঙানোটাই অসম্ভব হয়ে যাবে। রাগ করব না তো কি করব? আমি সেই কখন থেকে বসে আছি, আর আপনি এখন আসছেন এখানে। আমি একা একা বসে আছি এতক্ষণ হলো আপনার অপেক্ষায়। আর আপনি কিভাবে বাসায় বসেছিলেন? আপনার তো আমার সাথে দেখা করার কথা, তাহলে বাসায় থাকলেন কেন সেটা কি বলা যাবে? হ্যাঁ, তুই আমাকে এভাবে বলবি যে আমি কেন বাসায় ছিলাম, তা না করে তুই এত রাগ করে বসে আছিস। আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, বাসায় আব্বু ছিল তাই বের করতে পারিনি। আপু যখন বাসা থেকে বের হলো তখন আমি বের হয়ে আসলাম তোর সাথে দেখা করার জন্য। ওই কথা, তাহলে তো ভুল আমারই। সরি, শুধু শুধু আপনাকে অনেক বকেছি। আসলে অনেকক্ষণ একা একা বসেছিলাম তো, তাই মাথা ঠিক ছিল না, অনেক রাগ হয়ে গিয়েছিল। যাই হোক, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। তোর রাগ দেখে আমি হতাশ হয়ে গিয়েছি। যাই হোক, আমার বাবা অনেক রাগী, বাসায় তাড়াতাড়ি যেতে হবে, না হলে অনেক বকাবকি শুরু করবে। বাবা আসার আগে আমাকে বাসায় যেতে হবে। এখন আমরা আমাদের কিছু কথাবার্তা বলে বাসায় যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই করি। আমারও একই অবস্থা। আমার আম্মু অনেক বকাবকি করে যদি দেরি করে বাসায় ফিরি। তার চেয়ে বরং আমরা আমাদের কিছু কথাবার্তা বলে বাসায় ফিরে যাওয়াই ভালো। আমাদের সম্পর্কে অনেক দিন তো হয়ে গেল, তাহলে আমরা বিয়ে করছি কবে? আমাদের কি সংসার করতে হবে না? এইভাবে আর কতদিন চলবে? এইভাবে আর চলতে পারবো না। আমি অনেক বড় হয়ে গিয়েছি এখন। মাঝে মাঝে আমার বিয়ের কথা চলে, এগুলো শুনতে আমার ভালো লাগে না। কি বলছেন এসব? আমি তো এখনো অনেক ছোট, পড়াশোনা করছি, নিজের পায়ে দাঁড়াইনি। এখন বিয়ে করে আপনাকে কি খাওয়াবো, কি পড়াবো, এসব আপনি কি বলছেন? এটা কি আমার পক্ষে সম্ভব? আমি এখন বিয়ে করে কি করব? আমি তো কিছুই বুঝি না। শুধু শুধু টেনশন করিস না। এই ধর, এগুলো কথাই বলছি আমরা, কারণ যেহেতু আমরা বড় হয়ে গিয়েছি, মাঝে মাঝে বিয়ের কথা চলে। কখন জানি বিয়েটা কনফার্ম হয়ে না যায়, এই জন্য তোকে বলে রাখছি। সমস্যা নেই, তুই নিজের পায়ে দাঁড়া, আমি তোর জন্য অপেক্ষা করব। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন এই সময় বিয়ে করার কথা বলে। আর আমি ভাবছিলাম এই সময় আপনাকে বিয়ে করে কি খাওয়াবো, কি করাবো। আমার তো কোনো কর্ম নেই, টাকা পয়সা কামানোর কোনো লাইন নেই, তাহলে কিভাবে চলবো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাস না, আমি তোর সাথেই আছি। যেইভাবেই হোক আমি তোকেই বিয়ে করব, তোর সাথে সংসার করব, তোকে ছাড়া আমি বাঁচবো না। তাই অন্য কাউকে বিয়ে করার কথাও চিন্তা করি না। কখনো আমি তোকে নিয়ে সবসময় ভাবি, অন্য কারোর কথা আমার মাথায় আসে না। বাবা তো দূরের কথা, আমি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনার কথা ছাড়া আমিও ভাবতে পারি না। তুমি সব সময় আপনার কথাই ভাবি। আপনাকে আমার এত ভালো লেগে গেছে, আপনার প্রতি এত মায়া আমার কাজ করে, যা বলার মতো নয়। কিভাবে ভুলবো আপনাকে, কখনোই ভাবতেও পারি না। যাই হোক, তুই একটু চেষ্টা করবি তাড়াতাড়ি আমাকে বিয়ে করার জন্য, কারণ আমার ফ্যামিলি থেকে অনেক চাপ আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি শুধু না করেই যাচ্ছি, এর জন্য আমার বিয়েটা হচ্ছে না। কখন জানি আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। তুই যদি একটু তাড়াতাড়ি চেষ্টা করে আমাকে বিয়েটা করতি, তাহলে আমার অনেক ভালো হতো, আমার অনেক টেনশন মুক্ত হতে পারতাম। সে চিন্তা তো আমারও আছে, কিন্তু আমি ভেবে কি করতে পারি? যেহেতু আমার কোনো চাকরি নেই, তাহলে কিভাবে বিয়ের কথা ভাবতে পারি বলেন? যাই হোক, আমি চেষ্টা করব আপনাকে তাড়াতাড়ি বউ করে আমার ঘরে নেওয়ার জন্য। আর এসব নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি আপনাকে বিয়ে করে নিয়ে যাব। যেহেতু আপনি অনেক প্যারায় আছেন, আমি চাই না আপনি প্যারায় থাকেন। আপনাকে এই প্যারা থেকে উদ্ধার করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। চেষ্টা করলে তো হবে না, আমাকে বিয়ে করতে হবে। ফ্যামিলি থেকে অনেক চাপ, আমি এখন বড় হয়ে গিয়েছি তো, এই জন্য আমার খবর আরো বেশি চাপ। বিয়ে করার জন্য আমার আব্বু আম্মু সব সময় বলে, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এখন তোমাকে বিয়ে দিতে হবে। তুমি কেন বিয়ের কথা শুনলে না করো? তুমি কেন আমাদের এইভাবে কষ্ট দিচ্ছ? আমরা চাই তোমাকে ভালো করে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হব। আশিক নেহার কথা শুনে অনেকক্ষণ চুপচাপ হয়ে বসে থাকলো।
এদিক ওদিক হাঁটাহুটা করলো, তারপরে আবার এসে নেহার কাছে বসলো। কিছুই বলতে চাচ্ছে না, একেবারে চুপ হয়ে গেল। ওদিকে নেহাও কিছু বলছে না, কিন্তু নেহা আশিকের এরকম চুপচাপ দেখে আর সহ্য করতে পারলো না। কি ব্যাপার আশিক, কি হলো তোর? এমন চুপ হয়ে গেলি যে? কোনো কিছু বলছিস না? কোনো সমস্যা হয়েছে? বল না। এই আশিক, কি হয়েছে তোর? আমার কথা শুনে এমনভাবে চুপ হয়ে গেলি কেন? না, কিছুই হয়নি। এমনিতেই চুপ হয়ে গেছিলাম। ভাবলাম কি করব, যেহেতু আপনার বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছে এজন্য একটু ভাবছিলাম। ও, আমি মনে করেছি তোর আবার কি কোনো সমস্যা হলো নাকি। যাই হোক, তুই একটু ভেবে দেখিস, যেহেতু আমার ফ্যামিলি থেকে এভাবে চাপ দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি কিভাবে আমাকে বিয়ে করবি সেটা নিয়ে একটু ভেবে দেখিস। আমি অনেক প্যারায় আছি রে। আমি বুঝতে পারছি তো আপনি কতটা প্যারায় আছেন, কিন্তু আমি কিছু করতে পারছি না, কারণ কোনো কর্ম নেই আমার। যদি কোনো কর্ম থাকতো তাহলে আপনাকে বিয়ে করে এখনই চলে যেতাম। এখানেই আমি বাধা হয়ে গিয়েছি। আমিও বুঝতে পারছি একটা বেকার ছেলের বিয়ের বিষয় নিয়ে কতটা কষ্ট হয়। যাই হোক, একটু চেষ্টা করে দেখ না, আমাকে এখান থেকে উদ্ধার করতে পারিস কি না, যেহেতু বারবার বিয়ের কথা চলছে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি আপনাকে কষ্ট দিব না। দেখা যাক, আমি যদি কিছু একটা করতে পারি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি তাহলে আসি, কেমন? নিজের যত্ন নিস। ও, আমি পরে আবার তোর সাথে দেখা করব। আর আমার বান্ধবী আছে, ও আমাদের বাসায় যদি আসে কোনো সমস্যা হলে আমি ওর কাছে বলে দেব। ঠিক আছে, আপনি আপনার বান্ধবীর কাছে বলে দিয়েন, তাহলে আমাকে গিয়ে বলবে। এখন তাহলে আসি। আশিক নেহার কথা শুনে অনেক টেনশনে পড়ে গিয়েছে। যেহেতু নেহার বিয়ের কথা চলছে, তাহলে আশিক কিভাবে নেহাকে পাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। যেহেতু আশিকের কোনো কর্ম নেই, কোনো জব নেই, তাহলে কিভাবে নেহাকে বিয়ে করে নিয়ে যাবে আশিক, এটা নিয়ে ভাবতে ভাবতে কিছুদিন কেটে গেল। তারপর একদিন নেহার বান্ধবী আশিককে দেখে ডেকে নিল। কি ব্যাপার, আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? কি হয়েছে? কিছু বলবেন নাকি? আপনার বান্ধবীর কি কোনো সমস্যা হয়েছে? কি খবর দিবেন? সুখবর নাকি? সুখবর আজ কোথায় পাবো, আর দুঃখের খবর নিয়ে এসেছি। আমার বান্ধবী নেহাকে আজ দেখতে এসেছিল পাত্রপক্ষ। নেহাকে দেখে নাকি তাদের অনেক পছন্দ হয়েছে, এবং নেহা বাবা মারও পাত্রকে দেখে অনেক পছন্দ হয়েছে। তুমি প্লিজ নেহার সাথে একটু দেখা করো। আমি তো এত কিছু বলতে পারবো না, তুমি নেহার মুখ থেকে শুনে নিও। আমি তাহলে এখন আসি। পরের দিন নেহা এবং আশিক দেখা করলো। দুজন দুজনের মুখ অন্যদিক ঘুরিয়ে বসে রইল। কেউ কারোর সাথে কথা বলছে না। কি বলবে, কোনো ভাষা নেই, তাই কেউ কিছু বলছে না। এমন চুপ করে থাকা দেখে আশিক আর সহ্য করতে পারলো না। অবশেষে আশিক মুখ খুলল। আপনি প্লিজ দয়া করে একটু আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেন। আমি কিছু একটা করার চেষ্টা করছি। আপনি প্লিজ এই বিয়েটা করবেন না। আমি আপনাকে ছাড়া বাঁচব না। আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন? আপনার একটা ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবেন? কখনোই না। এর জন্য কি তোকে ভালোবেসেছিলাম? আমি যদি অন্য একটা ছেলেকে বিয়ে করি, তাহলে তোকে ভালোবাসতে কি করতে? তোকে যদি বিয়ে করতাম, না পারে সুইসাইড করে মরে যাব। তাও অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। প্লিজ এমন কথা বলবেন না। আপনার এমন কথা শুনে আমার বুকটা কেঁপে উঠছে। আমি তো আপনাকে ছাড়া বাঁচব না। তাহলে আপনি সুইসাইড করতে যাবেন কেন? আপনি যদি সুইসাইড করেন তাহলে আমি কিভাবে বাঁচতে চাইব? আমিও সুইসাইড করে মরে যাব। আচ্ছা, আমরা এসব কথা বাদ দে, কাজের কথায় আসি। পাত্রপক্ষ আমাকে দেখে গেছে, না জেনে নাকি অনেক পছন্দ হয়েছে। আমার বাবা মায়ের অনেক পছন্দ হয়েছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তারা তো কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। ছেলেটা কি করে আপনার বাবা মাকে দেখে তার সাথে আপনার বিয়ে দিতে চাচ্ছে? ছেলেটার অনেক বড় ব্যবসা আছে, তারা অনেক বড় ব্যবসায়ী, বিশাল বড় বাসা, বিশাল সম্পদ আছে। তাদের এইসব দেখে আমার বাবা মা পছন্দ করে ফেলেছে, আর তারা আমাকে দেখে পছন্দ করে ফেলেছে, এর জন্য বিয়ের কথা চলছে। উফ, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কেন যে সময় আপনার বিয়েটা ঠিক হয়ে গেল, আমার বাবা কেন যে এই সময় কোনো কাজ নেই, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বারবার শুধু আপনার এই কথাই মনে পড়ছে। কখন জানি বিয়ের পাকা কথা বলে ফেলে। সেটা তো অবশ্যই, সেটা বলতে একটু দেরি হবে না।
যেহেতু অনেক কথা বলা হয়ে গেছে, এখন পাকা কথা বলতে আর সমস্যা কোথায়? আচ্ছা যাই হোক, তুই কি তোর বাবা মাকে আমাদের বিষয়ে এইসব কথা বলতে পারবি না? কিভাবে যে বলবো এটাই তো ভাবতে পারছি না, কারণ আমার কোনো কর্ম নেই। আমি এখন স্টুডেন্ট, পড়াশোনা করছি। এই সময় যদি বাবা মাকে বলি এসব কথা, তাহলে বাবা মা অনেক কষ্ট পাবে। কষ্ট পেলেও তো কিছু করার নেই। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমাকেও হারিয়ে ফেলবি। তাহলে আর কি, একটু বলে দেখ না কি বলে। ঠিক আছে, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখি বাবা মা এই বিষয় নিয়ে কি বলে। জানি অনেক বকা দিবে, তারপরে বলবো, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি, হারাতে চাই না আপনাকে। ঠিক আছে, তোর বাবা মাকে বলে তাহলে আমাকে জানাবি। কি হয় না হয় এগুলো বলবি আমার সাথে। যদি দেখা না হয় তাহলে আমার বান্ধবী আছে, আমার বান্ধবীর কাছে বলে দিবি, কেমন? তা তো অবশ্যই বলবো। আপনি একটু সাবধানে থাকবেন প্লিজ। বিয়ের কি কথা বলে না বলে আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করছি আপনাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হলেও অনেক সময় সেই ভালোবাসাই হয়ে যায় সবচেয়ে বড় পরীক্ষা। আশিক আর নেহার ভালোবাসাটাও ঠিক তেমনই এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে মন থেকে ভালোবাসে, কিন্তু তাদের এই ভালোবাসার পথে এসে দাঁড়িয়েছে পরিবার, সমাজ আর ভাগ্যের নির্মম বাস্তবতা। নেহার বাবা মা তাদের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এক ধনী ব্যবসায়ী ছেলের সাথে তার বিয়ের কথা ঠিক করতে চাইছে। তাদের চোখে সেই ছেলেটি নেহাকে সুখে রাখতে পারবে, তাকে দেবে বড় বাড়ি, গাড়ি আর অনেক সম্পদ। কিন্তু তারা বুঝতে পারছে না মানুষের সুখ শুধু ধন সম্পদে নয়, সত্যিকারের সুখ লুকিয়ে থাকে প্রিয় মানুষের ভালোবাসার মাঝে। অন্যদিকে আশিক এখন একজন ছাত্র, তার হাতে নেই বড় কোনো চাকরি, নেই বিশাল সম্পদ, আছে শুধু একটাই জিনিস, নেহার প্রতি তার অগাধ ভালোবাসা। কিন্তু সমাজের চোখে সেই ভালোবাসার কোনো মূল্য নেই, কারণ মানুষের চোখে ভালোবাসার আগে প্রয়োজন টাকা আর প্রতিষ্ঠা। নেহার বুকের ভিতর যেন ঝড় বইছে। একদিকে বাবা মায়ের ইচ্ছা, অন্যদিকে আশিকের প্রতি তার গভীর ভালোবাসা। সে জানে বাবা মায়ের কথা অমান্য করা খুব কঠিন, কিন্তু আশিককে হারানোর কথা ভাবলেই তার বুকটা কেঁপে ওঠে। আশিকও ভীষণ অস্থির হয়ে পড়েছে। বারবার তার মনে হচ্ছে যদি সত্যিই নেহার বিয়ে হয়ে যায় তাহলে তার জীবনটাই যেন থেমে যাবে। সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছে, না, কিছু একটা তাকে করতেই হবে। এত সহজে সে তার ভালোবাসাকে হারাতে পারে না। দুজনের হৃদয়ে এখন একটাই আশা, হয়তো কোনো অলৌকিক কিছু ঘটবে, হয়তো তাদের ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হবে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো সহজে হার মানে না। আশিক তার নিজের বাসার দিকে চলে গেল, নেহা তার নিজের বাসার দিকে চলে গেল। দুজনের মনের আশা তারা দুই পরিবারকে যে কোনো ভাবে হলেও রাজি করাবে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে? দুজনের পরিবারকে তাদের সম্পর্ক মেনে নেবে? কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে খুঁজে বেড়াচ্ছি, একটা কাজের সময়ও তোমাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় থাকো তুমি? সারাদিন শুধু ঘুরে বেড়াও, একটু আমার সঙ্গে কাজ করলেও তো পারো। আব্বু, আমি একটা কাজে গেছিলাম, একটু ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, তো কালকে থেকে তোমার সঙ্গে কাজ করব, সমস্যা নেই। হয়েছে আপনার কথা এখন অফ রাখেন। ছেলেটা কেবল মাত্র বাড়িতে আসলো, এখনো খাওয়া দাওয়া হয়নি। যা বাবা, হাত মুখ ধুয়ে আমি তোর জন্য খাবার টেবিলে দিচ্ছি। আশিক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে এসে তার আব্বু আম্মুর কথা শুনতে পায়। তারা একে অপরের সঙ্গে কথা বলছিল। আশিকের বিয়ের ব্যাপারে তার বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা নাকি আর কিছুদিনের মধ্যেই মেয়ে দেখা শুরু করবে। আশিকের এরকম ঘোরাফেরার জন্যই তার আব্বু আম্মু এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আশিকের জীবনে বয়ে আনে এক নতুন ঝড়। এটা কোনো ঝড়ের আভাস। আশিক এখন এই শহর কিভাবে সামাল দেবে? একদিকে নেহা আর বিয়ের চিন্তা, আরেকদিকে আবার নিজের বিয়ের কথা চলতেছে। সে রুমে গিয়ে নেহাকে ফোন করলো। নেহার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে আশিক। হ্যাঁ আশিক, বল কি অবস্থা তোর? আব্বু আম্মুকে কি বলেছিস আমাদের বিয়ের ব্যাপারে? কোনো কথা নাকি ভয় বলতে পারিস নাই? এখানে তো আর একটা অঘটন ঘটতে চলেছে। কি বলতেছিস? কিসের ঘটনা আবার? তোরা আব্বু আম্মু কি কোনো সমস্যা করতেছে নাকি আমাদের বিয়ের ব্যাপারে? আরে, আমি তো বিয়ের ব্যাপারে কোনো কথাই বলিনি। আমি খাবার খেয়ে রুমে যাচ্ছিলাম, রুমে যেতে যেতে শুনতে পারলাম যে আব্বু আম্মু নাকি আমার বিয়ে দিবে, আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করবে 2-1 দিনের মধ্যেই। এটা নিয়ে অনেক চিন্তায় আছি। তার মধ্যে আবার আপনার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এর মধ্যে কি করব বলেন তো?
কি বলিস এগুলো? তাহলে তো অনেক বড় ঝামেলায় পড়ে গেলাম আমরা। এখন কি করব বলতো? আমার তো মাথায় কিছুই আসতেছে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, কিন্তু আপনি কি সেইভাবে কাজ করতে পারবেন? তুই আগে বলতো কি প্ল্যান, আমাকে জানতে হবে নাকি তারপর বলবো আমি? আপনাকে আপনার বিয়েটা যেভাবে হোক ভাঙতে হবে। আমার কাছে অনেক বড় মাপের একটা প্ল্যান আছে। সেটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমাদের বিয়ে হতে আর কোনো প্রবলেম থাকবে না, কিন্তু আপনার বিয়েটা আগে ভাঙতে হবে। আপনি কি সেটা পারবেন বলুন আগে। কি বলতেছিস সেগুলো? বিয়ে তো একবার ভাঙতে পারবো, কিন্তু এভাবে কতবার বিয়ে ভাঙবো বল? এটা ভাঙা সম্ভব, কিন্তু সবগুলো বিয়ে এইভাবে কি ভাঙতে পারবো বল? তখন তো আব্বু আম্মু আমাকে সন্দেহ করবে। আপনার আর কোনো বিয়ে ভাঙতে হবে না, শুধু আপনি এই বিয়েটা ভেঙে দিন, তারপরে দেখুন আমি কি করি। আমার মাথায় অনেক সুন্দর একটা প্ল্যান এসেছে। সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের বিয়ে আর কেউ আটকাতে পারবে না। এমনকি কেউ জানতে পারবে না যে আমরা প্রেম করে বিয়ে করব। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কিভাবে সম্ভব? তোর কথা শুনে তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে ভালোভাবে খুলে বল, তাহলে আমি বুঝবো কিভাবে। এখন আমি প্রপারলি মাথায় সাজাতে পারিনি, কিছু কিছু মাথায় এসেছে, আগে সব কিছু ঠিক করে নেই, তারপরে আপনাকে বলবো। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আপনার বিয়েটা কি ভাঙন, তারপরে দেখুন আমি কি করি। আর এই প্ল্যান সম্পর্কে এখন কিছু বলবো না, আমি পুরোপুরি কমপ্লিট হওয়ার পর তারপরে আপনাকে বলবো। আমি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি শুধু বিয়েটা ভাঙার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলতেছিস আমি সেটাই করতেছি, কিন্তু দেখিস উল্টোপাল্টা কিছু যেন না হয়। যেটাই করিস ভেবে চিন্তে করিস, বুঝতে পেরেছিস তো? আমাদের কিন্তু এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে, তাই সাবধানে পা ফেলতে হবে আমাদের। তোর সঙ্গে আবার পরে কথা হবে। আমি তাহলে আমার কাজটা আগে করতেছি, তুই তোর কাজটা কমপ্লিট করার চেষ্টা কর। আশিকের কণ্ঠে ছিল অস্থিরতা, কিন্তু সে অস্থিরতার ভেতরেও লুকিয়েছিল এক অদম্য সাহস। কারণ সে জানে সত্যিকারের ভালোবাসা কখনো এত সহজে হার মানে না। তার মনে একটা পরিকল্পনা জন্ম নিচ্ছে, একটা সাহসী পরিকল্পনা, যা হয়তো তাদের ভাগ্যটাই বদলে দিতে পারে। নেহা আশিকের কথা শুনে অবাক হয়ে গেলেও তার হৃদয়ের গভীরে একটা অদ্ভুত ভরসা অনুভব করছিল। কারণ সে জানে এই ছেলেটা তাকে সত্যিই ভালোবাসে। তার চোখে বড় বাড়ি বা বড় সম্পদের স্বপ্ন নেই, আছে শুধু নেহাকে নিজের করে পাওয়ার স্বপ্ন। হয়তো তাদের সামনের পথটা সহজ নয়, হয়তো আরো অনেক বাধা, অনেক কষ্ট তাদের অপেক্ষা করছে, কিন্তু ভালোবাসা যখন সত্যি হয় তখন সেই ভালোবাসা মানুষকে অসম্ভব সাহস দেয়। নেহা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, যাই হোক না কেন সে এত সহজে তার ভালোবাসাকে হারাতে দেবে না। আর আশিকও ঠিক করে ফেলেছে পৃথিবীর যে কোনো বাধা পার করে হলেও সে নেহাকে নিজের জীবনের সঙ্গী করে নেবে। হ্যালো, আপনার নাম সাব্বির না? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমার অনেক উপকার হতো। আপনার সঙ্গে তো আমার বিয়ে ঠিক হয়েছে, আপনাকে আমি চিনব না কেন? বলুন কি বলতে চান? আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজন যাচ্ছি, আমরা বিয়ে করব, কিন্তু আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন এই বিয়েটা আমি করতে চাচ্ছি না। যদি জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয় তাহলে আমি সুখী হতে পারবো না কখনো। তাই যদি আপনারা বিয়েটা ভেঙে দিতেন তাহলে অনেক উপকার হতো আমার। কি বলতেছেন এগুলা? এটা তো আমাকে আগে বললেন না। আর এখন কিভাবে বিয়ে ভাঙবো? আমার আব্বু আম্মু তো আমাকে সন্দেহ করবে। যদি পারেন তাহলে আপনি বিয়েটা ভেঙে দেন। আমি এ বিষয়ে কিভাবে আপনাকে সহায়তা করব বলেন। আপনাকে অনুরোধ করতেছি, যদি আমি আমার বিয়েটা ভাঙানোর চেষ্টা করি তাহলে আমার আব্বু আম্মু আমাকে একদম মেরে ফেলবে। আর যদি আপনারা এই বিয়েটা ভেঙে দেন তাহলে আর কোনো সমস্যাই হবে না। এটা করলে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। শুধু আপনাকে আমি একদিন হলেও দেখেছি, দেখে পছন্দ করেছিলাম যে আপনাকে বিয়ে করব। কিন্তু আপনি যেহেতু অন্য একজনকে ভালোবাসেন, তাই আমি আর এই বিয়েটা করব না। আমি যেভাবেই হোক তাহলে বিয়েটা ভাঙার চেষ্টা করতেছি। আর এখানে আপনার কোনো রকম দোষ আসবে না। আমি যেভাবেই হোক আব্বু আমাকে বুঝিয়ে ফেলবো, সমস্যা নেই। আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনি জীবনটা সাজান। আপনাদের জন্য দোয়া রইল আমার। আমি কল্পনাও করতে পারিনি যে আপনি এত সহজেই এই বিয়েটা ভাঙার জন্য রাজি হয়ে যাবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝাতে পারবো না। আসলে আমি আপনার কথা শুনে অনেক হ্যাপি হয়েছি। আপনি আসলে অনেক উদার মনের মানুষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য আপনি দোয়া করবেন আর সারা জীবনের সাথে হাসি খুশিভাবে নিজেদের জীবনটা সাজাতে পারি।
সে কখনো ভাবেনি যে সাব্বির এতটা ভালো মনের মানুষ হবে। যে মানুষটা তাকে মাত্র একবার দেখিয়ে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল, সেই মানুষটাই আজ নিজের ইচ্ছাকে পাশে সরিয়ে রেখে নেহার ভালোবাসার জন্য পথটা সহজ করে দিল। এমন উদারতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। নেহার চোখের কোণে অজান্তেই জল চলে এলো। এটা দুঃখের জল নয়, এটা কৃতজ্ঞতার জল। মনে মনে সে সাব্বিরের জন্য দোয়া করলো, যেন একদিন সেও এমন একজন মানুষ পায় যে তাকে সত্যি সত্যি ভালোবাসবে। এরপর নেহা তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে আশিককে কল করার কথা ভাবলো। তার মনটা এখন ভীষণ আনন্দে ভরে গেছে। সে জানে এই খবরটা শুনলে আশিকও হয়তো খুশিতে বিশ্বাসই করতে পারবে না। অন্যদিকে আশিক তখনও অস্থির হয়ে অপেক্ষা করছে। তার মনে হাজারটা প্রশ্ন। নেহা কি পারলো বিয়েটা ভাঙাতে, নাকি সবকিছু আরো জটিল হয়ে গেল? হ্যালো আশিক, কোথায় তুমি? এখন বাসায় আসছো নাকি বাইরে? আমি বাসায় আছি। বলেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক খুশি। কী ব্যাপার, বিয়েটা কি ভাঙতে পারলেন? সেজন্য তোকে ফোন করেছি। যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল সে যে এত সহজে এই বিয়েটা ভেঙে দিতে রাজি হবে আমি কল্পনাও করতে পারিনি। তবে যাই হোক, সে রাজি হয়ে গেছে আর সে তার বাবা মাকে বুঝিয়ে এই বিয়েটা ভেঙে দিবে। এখন কিন্তু তোর পালা। তুই এখন কি করবি কর। যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের বিষয়ে সবার সাথে কথা বলতে হবে, না হলে আবার আমার আব্বু আম্মু অন্য কারোর সঙ্গে আমার বিয়ে ঠিক করবে। তখন কিন্তু এই বিয়েটা আর আমি ভাঙতে পারবো না। তাড়াতাড়ি কিছু কর, না হলে কিন্তু তোকে আমি একদম মেরে ফেলবো। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমার সাথে দেখা করুন। আমার কথাগুলো সামনাসামনি বললে ভালো হবে। এভাবে ফোনে আপনাকে ঠিকমতো বোঝাতে পারবো না, তাই যদি কোথাও দেখা করা যায় তাহলে ভালো হতো। তাহলে তুই এক কাজ কর, ওই আমাদের পাশের এলাকার যে একটা পার্ক আছে সেখানে চল। সেখানে গিয়ে আমরা বসে থেকে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে ভালো হবে। সেখানে তো আমাদের কেউ সেরকম চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হচ্ছি। আপনিও তাড়াতাড়ি করে বের হন, বেশি সময় বাসায় থাকা যাবে না। এমনিতেই আব্বু আমাকে বকাবকি করেছে, তাই তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। তাহলে ফোন রাখলাম, এখন এসে কথা হচ্ছে। আপনি গিয়ে পার্কে বসে থাকুন, আমি আসতেছি। নেহা তাড়াতাড়ি করে নিজের ওড়নাটা ঠিক করলো। আয়নার সামনে একবার নিজেকে দেখে নিল। তার ঠোঁটের কোণে হালকা একটু হাসি ফুটে উঠেছে। এই হাসিটা অনেকদিন পর। মনে হচ্ছে যেন বুকের ভেতর জমে থাকা ভারটা একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। অন্যদিকে আশিকও দ্রুত ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার চোখে মুখে স্পষ্ট আনন্দ আর উত্তেজনা। নেহার বিয়েটা ভেঙে গেছে, এই খবরটা যেন তাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে। এখন শুধু দরকার তাদের ভবিষ্যৎ পথটা ঠিক করে নেওয়া। নেহা পার্কে গিয়ে আশিকের জন্য অপেক্ষা করতেছে। এদিকে আশিকও বেশি সময় না নিয়ে দ্রুত পার্কে চলে যায়। এখানে তারা দুজন বসে তাদের বিয়ে নিয়ে প্ল্যান করতেছে। আপু দেখেন, এখন আমাদের সামনে অনেক বড় একটা সুযোগ আছে। সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের আর সামনে আমাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বিয়ে দেখবেন আপনা আপনি হয়ে যাবে। কি বলতেছিস? কিভাবে সম্ভব এটা? এমনি এমনি কিভাবে বিয়ে হবে? আমাকে সব কিছু খুলে বল তো। তোর কথাগুলো শুনে আমার অনেক রহস্যময় মনে হচ্ছে। আমাকে বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে বল। দেখেন আপু, আপনার কিন্তু বিয়েটা এখন ভেঙে গেছে, তাহলে আপনার আম্মু আব্বু আবার তো আপনার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করবে। যেটা আমার বাড়িতেও আমার বিয়ের কথা চলতেছে, আমার জন্য মেয়ে দেখা শুরু করবে আর 1-2 দিনের মধ্যে। তাই আমি ভাবতেছি আমরা একটা ঘটকের সঙ্গে কথা বলি, বলে আমাদের দুজনের বিয়ের বিষয়ে আমাদের আব্বু আম্মুর সঙ্গে কথা বলুক তারা, তারপরে তো আসল খেলা শুরু হবে। এদিকে আপনার জন্য ছেলে খুঁজতেছে বিয়ে দেওয়ার জন্য, আমার জন্য মেয়ে খোঁজা শুরু করবে। তাই এটাই আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। কিরে, তোর মাথায় এরকম প্যাঁচানো বুদ্ধি আসলো কি করে? তোকে দেখে তো মনে হয় না তোর মাথায় এত বুদ্ধি আছে, কিন্তু তোর কথা শুনে তো অবাক হয়ে গেলাম। তুই তো অনেক চালাক একটা ছেলে দেখতেছি। আচ্ছা, এই প্ল্যানটা কি আসলেই কাজে লাগবে? আমাদের একদম নিখুঁতভাবে করতে হবে যেন কেউ সন্দেহ করতে না পারে। তাহলে তাড়াতাড়ি একটা ভালো ঘটকের সঙ্গে কথা বল, খুব দ্রুত, বেশি সময় নিস না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুর সঙ্গে এই বিষয়ে কথা বলতেছি। আমার বন্ধু আমাকে সাহায্য করবে। আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আপনি এখন বাড়িতে চলে যান, তারপরে যা হয় সব আমি দেখতেছি।
সমস্যা নাই। বাড়িতে তো যাব, আমাকে একটা কিস দিলি না? অনেক দিন তো হলো তোকে কিস করি না, অনেক ইচ্ছে করতেছে। কি বলতেছেন? চারপাশে তো মানুষ আছে, যদি কেউ দেখে ফেলে এখানে। কিন্তু এরকম ওপেনে কিস করার কোনো নিয়ম নাই, এটা কিন্তু রুলসের বাইরে। পরে যদি আবার প্রবলেম হয়। কথায় কথায় এত ভয় পাস কেন বুঝতে পারলাম না। কেউ যদি দেখে ফেলে সেটা তো আমাদের কোনো যায় আসে না, কারণ এখানে আমাদের কেউ চেনে না। তাহলে একটু গাছের আড়ালে গিয়ে কথা বলে আমরা, এখানে তো কেউ দেখবে না, সেখানে গিয়ে তোকে কিস করব, তোর ঠোঁট আজকে কামড়ে দিব। নেহার বুকের ভেতরটা তখনও ধুকপুক করছে। আশিকের এত কাছাকাছি দাঁড়ালে তার মনে হয় যেন পৃথিবীর সব চিন্তা হঠাৎ করে উধাও হয়ে যায়। এই ছেলেটার চোখের দিকে তাকালেই সে বুঝতে পারে এখানেই তার সত্যিকারের শান্তি, এখানেই তার ভালোবাসার ঠিকানা। অন্যদিকে আশিকও যেন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নেহার দিকে। এত বাধা, এত ভয়, এত অনিশ্চয়তার মাঝেও এই মেয়েটা তাকে ছেড়ে যায়নি, বরং আরো শক্ত করে তার পাশে দাঁড়িয়েছে। সেই ভাবনায় আশিকের বুকটা ভালোবাসায় ভরে উঠল। নেহা আশিককে কলার ধরে টান দিয়ে তাকে কিস করতে শুরু করলো। তার ঠোঁট নেহা আশিককে কলার ধরে টান দিয়ে তাকে কিস করতে শুরু করলো। তার ঠোঁটে কামড় দিতে শুরু করলো। আশিককে জোর করে কিস করে তার ঠোঁট চুষতে শুরু করলো। আশিকও এই বিষয়টা এনজয় করতেছিল। আপু ছাড়েন, অনেক হয়েছে। যদি কেউ দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে। এখন তাড়াতাড়ি করে বের হন, আমার আবার আমার বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। ওকে বিষয়গুলো খুলে বলতে হবে, না হলে অনেক লেট হয়ে যাবে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসার দিকে চলে গেলাম, আর তুই তাহলে তোর বন্ধুর সঙ্গে এই বিষয় নিয়ে ভালোভাবে কথা বলিস। খুব দ্রুত সময়ে কাজ করতে হবে, কালকে করলে আরও বেশি ভালো হয়। কালকে আমার আব্বু বাসায় থাকে, দেখ কালকের মধ্যে করা যায় নাকি। আমি তাহলে বাসায় গেলাম, তোর সঙ্গে রাত্রে ফোনে কথা হবে, আমাকে সব কিছু জানাস কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে আপু, আপনি এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, যেভাবে হোক যে কোনো মূল্যে আপনাকে আমি বিয়ে করব। আমাদের এই বিয়ে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আমি আজকে আমার বন্ধুর সঙ্গে আমাদের এই বিয়ের বিষয়ে কথা বলতেছি। যেভাবে হোক আমার পরিবারকে বুঝিয়ে এই বিয়ের জন্য রাজি করাতে হবে। নেহা কিছুক্ষণ স্থির হয়ে চিন্তায় ডুবে রইল। তার মনে ছিল অস্থিরতা, সময় কম, আগামী দিনের পরিকল্পনা আর পরিবারের কথা। ধীরে ধীরে সে সিদ্ধান্ত নিল বাসার দিকে ফিরে যাবে। তবে তার মনে এক ধরনের উদ্বেগও ছিল। আশিক যেন একা না থাকে, সব ঠিকঠাক হয়ে যাওয়ার জন্য সে পাশে থাকবে। আশিকও নিজের মন স্থির করার চেষ্টা করছিল। সে জানতো যেভাবেই হোক নেহাকে বিয়ে করবে, কিন্তু এখনো পরিবারের সঙ্গে কথা বলা বাকি। আজ সে শুধু বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কথা বলার পরিকল্পনা করেছে, যাতে কেউ বাধা না দেয়। তার চোখে দৃঢ়তা, মনটা ছিল প্রতিশ্রুতিতে পূর্ণ। নেহার সুখী তার সবচেয়ে বড় লক্ষ্য। তাই আশিক এখানে বেশি দেরি হলো না। সে দ্রুত তার বন্ধুর সঙ্গে দেখা করতে চলে গেল। নেহা তার মতো বাসায় চলে গেল। আশিক তার বন্ধুর সঙ্গে গিয়ে কথা বলতে শুরু করলো। কিরে বন্ধু, কি সমস্যা হয়েছে? এত ইমার্জেন্সি ডাকতে বললি? আর আবার তো কোনো বড় ধরনের সমস্যা করে আসিসনি। সত্যি করে বলতো কি হয়েছে? তুই তো জানিস আমার পাশের এলাকায় একটা মেয়ের সঙ্গে আমি প্রেম করেছি। এখন ওকে বিয়ে করতে যাচ্ছি, সেটা নিয়ে তোর সঙ্গে কথা বলতে এসেছি। তুই আমাকে হেল্প করবি তো? ওই যে একটা সিনিয়র মেয়ে, ওর সঙ্গে তুই প্রেম করছিস? কবে? আমাকে তো কিছুই জানে না এ বিষয়ে। বন্ধু পড়ার সময় ওঠেনি, কিন্তু এখন অনেক বিপদে পড়েছি। নেহাপুর বাড়িতে বিয়ের কথা চলতেছে। একবার তো বিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু অনেক কষ্টে নিয়ে আপু এটা ভেঙে দিছে। এখন আমার বাড়িতে আমার বিয়ের কথা চলতেছে, ভাবতেছে এটাই সুযোগ, একটা ঘটক ঠিক করে নেহার বিয়েটা আমার বাড়িতে নিয়ে আসতে বলবো। তারপরে পারিবারিকভাবে আমরা বিয়ে করব, কেউ জানতে পারবে না যে আমরা প্রেম করেছিলাম কখনো। অনেক কষ্টে এই প্ল্যান, বাদ বাকি তুই কর বন্ধু। তুই তো অনেক বড় ধরনের একটা প্ল্যান করে ফেলেছিস। এটা করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, আর ঘটককে কিন্তু অনেক টাকা পয়সা খাওয়াতে হবে। যদিও কিছু জানতে পারে তাহলে কিন্তু প্রথমে রাজি হবে না টাকা পয়সা ছাড়া। তবে যে প্ল্যানটা করেছে সেটা 100% কাজ করার সম্ভাবনা আছে। যদি ভালোভাবে প্ল্যান মোতাবেক আগানো যায় তাহলে তোদের বিয়ে কনফার্ম। তাহলে তুই যেভাবে ওকে একটা ভালো ঘটকের সঙ্গে
কথা বল। প্রথমে নেহাপুর বাড়ি গিয়ে ওনার পরিবারের সঙ্গে কথা বলে আসবে, তারপরে আমার পরিবারের সঙ্গে এসে ভালোভাবে কথা বলবে। আমাকে তো ছবি দেখালে আমি রাজি হয়ে যাব, আর ওদিকে নেহা বুড়া রাজি হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু ঘটককে অনেক নিখুঁতভাবে কাজ করতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। সবার যেন এটাই মনে হয় যে এটা একটা পারিবারিক বিয়ে। যে প্ল্যান করেছিস ল্যাংটা অনেক ভালো হয়েছে। আমার মনে হয় সে 100% কাজ করবে। ঠিক আছে ভাই, স্ক্রিপ্টরা মডিফাই করছে, ল্যাংটা মনে হয়েছে। সরি রিপিট। যে প্ল্যান তৈরি করেছে প্ল্যানটা অনেক ভালো হয়েছে। আমার মনে হচ্ছে 100% কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অনেক ভালো ঘটকের সঙ্গে কথা বলতেছি, তুই একটু অপেক্ষা কর। আমি না হয় ফোন দিয়ে ঘটকে এখানে নিয়ে আসতেছি। এখানে নিয়ে এসে ওকে সব কিছু বুঝিয়ে বলতেছি। তারপর ওকে আপাতত কিছু টাকা পয়সা দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর দুজনে একসাথে বাড়িতে দিয়ে যাবো নাকি, কি বলিস তুই? আশিক তার বন্ধুর সামনে দাঁড়িয়ে এক ধরনের উদ্বেগ ও উত্তেজনার মধ্যে ছিল। তার মনে ছিল চাপ। নেহা আপুর পরিবারের সঙ্গে বিয়ের ব্যাপার এখন জটিল। আগের পরিকল্পনা ভেঙে গেছে, কিন্তু সে জানতো এটাই তার শেষ সুযোগ। ধীরে ধীরে সে সবকিছুর ব্যাখ্যা করতে শুরু করলো। কিভাবে নেহার বিয়েটা তার নিজের বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা করছে, আর কিভাবে সকল কিছু পারিবারিকভাবে ঠিক করে যেন কেউ জানতেই না পারে তাদের প্রেমের ইতিহাস। আশিকের বন্ধু মন দিয়ে শুনছিল। সে বুঝতে পারছিল আশিকের পরিকল্পনা ঝুঁকিপূর্ণ, কিন্তু যতটা সম্ভব সঠিকভাবে এগোলেই 100% সফল হওয়ার সম্ভাবনা আছে। বন্ধু ভাবছিল ঘটককে নিখুঁতভাবে কাজে লাগাতে হবে, যেন সবাই মনে করে এটা সাধারণ পারিবারিক বিয়ে, এবং কেউ ধারণাও পায় না যে পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আশিক কিছুটা শিথিল হলো যখন তার বন্ধু প্রতিশ্রুতি দিল যে ভালোভাবে সবকিছু করা হবে। মনে হচ্ছিল এই মুহূর্তেই তাদের ভবিষ্যতের রূপরেখা তৈরি হচ্ছে। সফল পরিকল্পনার উপর নির্ভর করছে তাদের বিয়ে, আর মনস্থিরতা, সতর্কতা এবং নিখুঁত কাজ করার উপর। এরই মধ্যে আশিকের বন্ধু ঘটককে ফোন করলো। ঘটক পাশের একটা এলাকায় ছিল, তাই তার আসতে বেশি সময় লাগে না। সে 10 মিনিটের মধ্যেই তাদের সামনে হাজির হয়। পরে ঘটককে সবকিছু খুলে বলতে শুরু করলো আশিক আর আশিকের বন্ধু। কি ব্যাপার, কি হয়েছে? এত ইমার্জেন্সি আমাকে ডেকে নিয়ে আসলি? তোদের দেখে মনে হচ্ছে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়েছিস। কি হয়েছে বল তো দেখি। আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার বন্ধু আছে কয়েকটা মেয়ের সঙ্গে প্রেম করছে। এখন ওই মেয়ের বাড়িতে বিয়ের কথা চলতেছে, আশিকের বাড়িতেও আশিকের বিয়ের কথা চলতেছে, কিন্তু দুজনেই প্রেম করেছে। তারা দুজন যাচ্ছে না পরিবারে জানাতে। তাই আপনার একটা কাজ করতে হবে। প্রথমে নেহার পরিবারের সঙ্গে কথা বলবেন, তারপর নেহার ছবি এটা নিয়ে আশিকের বাড়িতে যাবেন। দুই পরিবার যেভাবে হোক এই বিয়েতে রাজি করাতে হবে। আর আপনি চিন্তা করবেন না, আপনার কাজটা সহজ করতে আমরা প্রস্তুত আছি। আপনি শুধু একটা ছবি নিয়ে আসবেন, আর ছবিটা আশিককে দেখাতে বলবেন। আশিক দেখেই পছন্দ করে দেবে, সমস্যা নেই। আশিক যখন একটা ছবি পছন্দ করবে তখন তার পরিবারের সামনেও এদিকে গিয়ে যেতে চাইবে। এভাবে যাতে কারো এক ফোঁটা সন্দেহ না হয়, আপনার একবার নিখুঁতভাবে কাজ করতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। সেই জন্যই এত ইমার্জেন্সি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিস। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু এই কাজটা তো অনেক বেশি প্যারা, আর এত প্যারার কাজ করতে আমার ভালো লাগে না। কি যে একটা সমস্যায় ফেলে দিলি তুই না। দেখুন, আপনার যত টাকা লাগে আমরা দিতে প্রস্তুত আছি, সমস্যা নেই, কিন্তু এই কাজটা আপনাকে যেভাবে হোক কমপ্লিট করতে হবে, না হলে আমার বন্ধু অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। আপনি তো এগুলো সব বলছেন, আপনি একজন অভিজ্ঞ মানুষ এই লাইনে। এখন আপনি যদিও রাজি না হন তাহলে কীভাবে বলেন? আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি, আপনি শুধু আমাদের কাজটা করে দেন। আমারও সে একই কথা। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার যত টাকা লাগে আমি দিব, সমস্যা নেই। কিন্তু আপনি এই কাজটা করে দেন প্লিজ। আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব, আর আপনার যত টাকা পয়সা লাগে সব আমি দিতে রাজি আছি, সমস্যা নেই। এখন যদি আপনি অ্যাডভান্স টাকাও চান সেটা আমি দিব, কিন্তু আমাকে কাজটা করে দিতে হবে। হ্যাঁ, তোরা এগুলো কি বলছিস? তোদের কাছে কি আমি টাকার জন্য এসেছি, নাকি তোরা আমাকে একটা কাজ করে দিতে বলেছিস? স্যার, আমি সেটা করব না।
টাকার বিষয় পরে, যদি আমি কাজটা কমপ্লিট করতে তোরা আমাকে যেটা খুশি হয়ে দিই আমি সেটাই নিব। খুশি হয়ে এক্সট্রা কোনো টাকা আমাকে দিতে হবে না। তোরা কি ভেবেছিস আমি তোদের এই সুযোগ কাজে লাগিয়ে সদ্ব্যবহার করব? ওরকম মানুষ আমি নই। আগে আমাকে ওই মেয়ের বাড়ির ঠিকানা দে, পরে ওর পরিবার কেমন সব কিছু বর্ণনা আমাকে দে, তারপর আমি কালকে ওই মেয়ের বাড়িতে যাব, গিয়ে ওর পরিবারের সঙ্গে কথা বলবো, তারপর বিকালে আশিকদের বাড়িতে যাব, তারপর সেখানে গিয়ে কথা বলবো। আচ্ছা, আপনাকে এখনই সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আর ওই মেয়েটার বাড়ির ঠিকানা, ওই বাড়ির পরিবার কেমন, ওর বাবা কী করে, সব কিছু আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি কাজগুলো একদম নিখুঁতভাবে করবেন অ্যান্ড করবেন, যেন একটুও কেউ ট্রেন না পায়। আশিক ও তার বন্ধু বসে গভীরভাবে সবকিছু নিয়ে আলোচনা করতে লাগলো। বিষয়টা ছিল খুবই সংবেদনশীল, তাই তারা চাইছিল পরিকল্পনাটা এমনভাবে করা হোক যাতে কারোর মনে একটু সন্দেহ না জাগে। আশিকের বন্ধু তখন ঘটককে পুরো বিষয়টা বুঝিয়ে বলল। আশিক ও নেহা একে অপরকে ভালোবাসে, কিন্তু তারা দুজনেই পরিবারকে সরাসরি কিছু জানাতে চায় না। তাই পরিকল্পনা করা হয়েছে প্রথমে ঘটক নেহার পরিবারের সঙ্গে কথা বলবে, তারপর নেহার একটি ছবি নিয়ে আশিকের বাড়িতে যাবে। সেখানেও ঠিক একইভাবে কথা বলে দুই পরিবারকে বিয়ের ব্যাপারে রাজি করানোর চেষ্টা করবে, যেন পুরো বিষয়টা সবার কাছে একেবারে স্বাভাবিক পারিবারিক বিয়ে বলেই মনে হয়। ঘটক প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেল। তার মনে হলো কাজটা সহজ নয়, বরং বেশ ঝামেলার। এমন শুকনোভাবে সবকিছু সামলাতে হবে যাতে কোথাও সামান্য ভুলও না হয়। তাই সে একটু অস্বস্তি প্রকাশ করলো এবং বলল, এই ধরনের জটিল কাজ তার জন্য বেশ চাপের হতে পারে। তখন আশিকের বন্ধু তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। সে বলল এই কাজটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর ঘটকের কষ্ট ও সময়ের মূল্য তারা অবশ্যই দেবে। টাকার বিষয়ে যেন তিনি কোনো দুশ্চিন্তা না করেন, শুধু কাজটা নিখুঁতভাবে সম্পন্ন হলেই তারা খুশি হবে। আশিকও তখন আন্তরিকভাবে তার কথা জানালো। তার চোখে ছিল এক ধরনের অনুরোধ আর আশা। সে ঘটককে বোঝাতে লাগলো যে এই কাজটা তার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনে অগ্রিম টাকাও দিতে রাজি আছে, শুধু যেন কাজটা ঠিকভাবে সম্পন্ন হয়। নেহার বাড়ির সব ঠিকানা ভালোভাবে বুঝিয়ে দিল আশিকের বন্ধু কিভাবে কি করতে হবে, তার বাবা কিরকম কাজ করে, কিরকম ছেলে পছন্দ করে, সবকিছু তাকে বুঝিয়ে দিল। ফটো ও কথা মতে সকাল হতেই নেহার বাড়ির দিকে রওনা হয়ে গেল। নেহার বাড়িতে যাওয়ার পরে তার বাবার সঙ্গে কথা বলতে শুরু করলো বিয়ের বিষয়ে। দেখুন, মেয়ে যেহেতু আছে তাহলে বিয়ে তো হবে। অনেক ভালো ভদ্র ভালো ফ্যামিলির একটা ছেলে আছে। আপনার মেয়ে বিয়ের প্রস্তাবটা নিয়ে এসেছি। এখন যদি আপনি এই বিয়েটা দিতে রাজি হন তাহলে আমি ছেলের পরিবারের সঙ্গে কথা বলে আপনার মেয়েকে দেখাবো। এখন আপনি কি বলেন? মেয়ে এত বড় হয়েছে, বিয়ে তো অবশ্যই দিতে হবে। আমার তো কোনো সমস্যা নেই বিয়ে দিতে, কিন্তু ছেলের পরিবার কেমন ছেলে, কি করতেছে, সেগুলো ব্যবহার তো কিছুই জানি না, সেগুলো একটু খুলে বললে ভালো হতো। আসলে ছেলের বাসা আপনার বাসার পাশেই, 5 থেকে 10 মিনিটের দূরত্ব। আর আর আপনি ছেলের বাবাকে চিনবেন। স্যারের বাবা ব্যবসা করে, ছেলে এখনো পড়াশোনা করছে, কিন্তু তার বাবা এখন তাকে বিয়ে দিবে। আর বাবার ব্যবসা যেহেতু আছে তাহলে চাকরি তো কোনো করার প্রয়োজনই নেই। তাদের অনেক ভালো একটা ব্যবসা আছে এবং তাদের পরিবারও অনেক ভালো। আপনি বলেন কি? আপনি কি বলেন, ভাবলেন কি আপনি? শুনে তো ভালোই লাগতেছে, এখন কেমন হবে সেটা তো বুঝতে পারতেছি না, তবে ছেলের একটা ছবি দেখলে অনেক ভালো হতো। মেয়েটা দেখলে মেয়ের যদি পছন্দ হয় তাহলে এক কথা আগানো যেত আর কি। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। ছবি আমার কাছে আছে। তো এই নীল ছবিটি আপনার মেয়েকে দেখিয়ে দিন, তারপর পছন্দ হয় কিনা। মা নেহা, এদিকে আয় তো, এই ছবিটা দেখতো। এই ছেলেকে তোর পছন্দ হয়? এই ছেলের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব এসেছে, একটু ভালো করে এই ছবিটা দেখ। যদি তোর পছন্দ হয় তাহলে আমাকে একটু বল এখন। হ্যাঁ আব্বু, ছেলেটা দেখতে তো অনেক ভদ্র মনে হচ্ছে, আবার শুনতেছি পাশের এলাকায় বাড়ির কাছাকাছি, তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে যাওয়া আসা করতে। তুমি কথা বলতে পারো। আলহামদুলিল্লাহ, এখন আপনার মেয়ে তো ছেলেটাকে দেখেই পছন্দ করেছে। আর বাসা যেহেতু পাশাপাশি তাহলে যাতায়াত করতে সুবিধা হবে, যখন তখন আপনাদের বাড়িতে চলে আসতেও পারবে। এখন আপনি কি বলেন? এখন আপনি তাহলে ওই ছেলের পরিবারের সঙ্গে কথা বলুন, দেখুন ওরা কি বলে, তারপরে তো বিয়ের বিষয়ে কথা বলবো। আগে তো তাদের পছন্দ হতে হবে। আর আমার মেয়ে তো পছন্দ করেছে, আর আমিও খোঁজ নিচ্ছি যে ওদের পরিবার কেমন, কি ব্যবসা বাণিজ্য করে।
আমার যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে আমি ওকে করে দেব, কিন্তু আগে ওদের পরিবারের সঙ্গে কথা বললে এখনও পছন্দ করে কিনা। অবশ্যই আমি এখান থেকে যাওয়ার পথে ওদের বাড়িতে উঠবো, ওদের সঙ্গে কথা বলে তারপর আপনাকে মোবাইল ফোনে ফোন করে কিছু জানিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই পরিবারের সঙ্গে কথা বলুন, দেখুন ওনারা কি বলে, তারপরে সব কিছু আমাকে জানিয়ে দিন। তারপর আমি ওই পরিবারের সঙ্গে সরাসরি গিয়ে কথা বলবো। নেহার বাবা প্রথমে কিছুটা দ্বিধা প্রকাশ করলেন। তিনি জানালেন মেয়েকে বিয়ে দেওয়ার সমস্যা নেই, কিন্তু ছেলের পরিবার কেমন, ছেলে কি করে এইসব বিষয়ে তার কোনো ধারণা নেই। ঘটক ধীরে ধীরে সব তথ্য দিতে লাগলো। ছেলের বাসা তাদের পাশেই, বাবা ব্যবসা করে, ছেলে পড়াশোনা করছে, পরিবার সুশৃঙ্খল ও সমৃদ্ধ। নেহার বাবা একবার নিঃশ্বাস নিয়ে সন্তুষ্টির সঙ্গে বললেন, সব শুনে ভালোই লাগলো, তবে ছেলের ছবি দেখলে আরো ভালো হতো। ঘটক ছবি দেখানোর প্রস্তাব দিল, যাতে নেহা নিজের সিদ্ধান্ত নিতে পারে। নেহা ছবি দেখলো এবং তার মনে হলো ছেলে ভদ্র, আচার আচরণ ঠিকঠাক, পাশের এলাকায় বাড়ি হওয়ায় যাতায়াতও সুবিধাজনক হবে। তার মনে শান্তি এসেছে, ভাবছে যে এই বিয়ে তার জন্য সহজ ও সুবিধাজনক হবে। ঘটক তখন সন্তুষ্টির সঙ্গে বলল, আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলেকে পছন্দ করেছে, বাসা কাছাকাছি হওয়ায় যাতায়াতও সহজ হবে। নেহার বাবা ভাবছেন প্রথমে ছেলের পরিবারের সঙ্গে কথা বলে সব ঠিকমতো বোঝার পরেই সিদ্ধান্ত নেবেন। তবে এখন তিনি নিশ্চিত যে নেহার মন ইতিমধ্যে সন্তুষ্ট, আর তিনি নিজেও যাচাই করবেন পরিবার এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি। ঘটক প্রতিশ্রুতি দিল যে চলার পথে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সবকিছু জানিয়ে দেবে, যাতে নেহার বাবা সহজেই তার সিদ্ধান্ত নিতে পারে। নেহার বাবা শেষ পর্যন্ত বললেন, সবকিছু জানালে তিনি সরাসরি ছেলের পরিবারকে সাক্ষাৎ করবেন এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঘটক সরাসরি আশিকদের বাড়িতে চলে গেল, গিয়ে তার ফ্যামিলির সবার সঙ্গে কথা বলতে শুরু করলো। আশিকের পরিবারও মেয়েটাকে অনেক পছন্দ করেছে, এখন শুধু আশিককে ছবিটা দেখানোর অপেক্ষা। আশিকের বাবা আশিককে ডাকতে শুরু করলো। আশিকের বাবা ডাক শুনে আশিক তৎক্ষণাৎ তার বাবার সামনে এসে হাজির হয়। আশিক, এই মেয়েকে তোর পছন্দ হয় কিনা, আমাদের তো মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। এখন তুই দেখ তোর কেমন লাগে, তোর যদি পছন্দ হয় তাহলে ঘটকের সঙ্গে কথা বলবো। এভাবে কি বলা যায়? তোমাদের সামনে বলতে তো লজ্জা লাগে, কিন্তু সত্যি বলতে মেয়েটা আমার পছন্দ হয়েছে। তোমরা যাতে আমার বিয়ে দিতে চাচ্ছ, তাহলে চেষ্টা করে দেখো এই বাড়িতে আমার বিয়ে দেওয়া যায় নাকি। বাদ বাকি তোমাদের সিদ্ধান্ত, কিন্তু মেয়ে আমার পছন্দ হয়েছে। ঘটক সাহেব, শুনলেনই তো আপনি সব কথা। এখন ছেলে তো মেয়েকে পছন্দ করেছে, আর আপনি কি আমাদের ছেলের ছবি মেয়েকে দেখিয়েছেন? হ্যাঁ, আমি আজকে ছবি মেয়েকে দেখিয়েছি। মেয়েও আশিককে পছন্দ করেছে, আর মেয়ের বাবারও কোনো সমস্যা নেই। এখন যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের দুই পরিবারকে নিয়ে একদিন বসে সামনাসামনি বিয়ের বিষয়ে আলোচনা করে মেয়ের বাবাকেও বলবো, কি বলেন? যেহেতু বিয়ের বিষয়ে, তাই ভালো করে আলোচনা করে আগামী ভালো বিয়ের বিষয়ে এত তাড়াহুড়ো করা ঠিক নয়। আর আমিও চাই যে বিয়েটা হোক, যেহেতু আশিক পছন্দ করেছে মেয়েকে, তাই ওই মেয়ের সঙ্গে বিয়েটা দিলেই ভালো হবে। সে তো পারিবারিক বিয়ে, তাই ছেলের পছন্দ তো দেখতে হবে। তাই আমার মনে হচ্ছে আমরা কালকে সকালে আলোচনা করব, আর আমি আর আমার পরিবারের সবাই কালকে সকালে মেয়ের বাড়িতে চলে যাব। সমস্যা নেই, আপনিও সেখানে উপস্থিত থাকেন। পরদিন সকালে আশিক, আশিকের বাবা, আশিকের মা, ঘটক সবাই নেহাদের বাড়িতে চলে গেল। তাদের সঙ্গে কথা বলতে অবশেষে মনে হচ্ছে আশিক আর নেহার বিয়ে হয়ে যাবে। তাদের বিয়ে নিয়ে এখন তাদের পরিবার অনেক সিরিয়াস, তাই সবাই নেহার বাড়িতে চলে গেল। গিয়ে নেহার পরিবারের সঙ্গে কথা বলতে শুরু করলো। নেহার বাবা মা অনেক খুশি তারা আসাতে। আসলে আমি অনেক খুশি হয়েছি আপনি যে আমার বাড়িতে এসেছেন। এখন আপনাদের যে কিভাবে মোহরদারি করি সেটাই বুঝে উঠতে পারতেছি না। আর কয়েকদিন পর থেকেই তো আমরা একে অপরের আত্মীয় হয়ে যাব নাকি? আবার আমি তো বেশি বলে ফেললাম না? আরে না না, বেশি বলবেন কেন? আমরা তো এসেছি বিয়েটা পাকাপোক্ত করার জন্য। আমার ছেলে আশিকেরও মেয়েকে পছন্দ হয়েছে, আর আপনার পরিবার ভালো, বংশ ভালো, সবকিছু বিবেচনা করে আমিও বিয়েতে রাজি হয়ে গেছি। আমার একমাত্র ছেলে, তাই দেখে শুনে ভালো করেই বিয়েটা দিতে যাচ্ছি। আর সবার মুখে আপনাদের অনেক প্রশংসা শুনলাম। কি যে বলেন না, আমি অনেক খোঁজ খবর নিয়েছি আপনার ছেলের ব্যাপারে। আপনার ব্যাপারেও আমি একটাও খারাপ কোনো রিপোর্ট পাইনি, তাই এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই।
এখন ভালো হবে আমরা যদি বিয়ের ডেটটা নিয়ে কথা বলি। আর আপনাদের চাওয়া পাওয়া কি সেটা কি বলতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। এটা আপনি কি কথা বলছেন? চাওয়া পাওয়া মানে? আমি সম্পূর্ণরূপে যৌতুকের বিরুদ্ধে। আমি আশিক হওয়ার সময় ভেবে রেখেছি যে আমি যখন ওকে বিয়ে দেব তখন কখনো 1 টাকাও যৌতুক নিব না। আমার টাকার অভাব নেই, যে টাকা আছে সেটা দিয়ে আমার ভালো মতো দিন কেটে যাবে। আমার যৌতুকের কোনো দরকার নেই ভাই। আপনার সাথে আপনার মেয়েকে দিলেই হবে। বাট আপনারা শুধু আপনার মেয়েটাকে দিলেই হবে। এগুলো কথা বাদ দিয়ে এখন বিয়ে কত তারিখ ঠিক করবেন সেটা নিয়ে কথা বললে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়ে কথা বলি। আর নেহা, তুই আর আশিক নিজেদের মধ্যে একটু কথা বলে নাও, তাহলে ভালো লাগবে। তোমরা এখন বারান্দায় গিয়ে একা বড় একসঙ্গে কথা বলো, তাহলে নিজেদের সঙ্গে একটু সুবিধা হবে তোমাদের। নেহার বাবা মা অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানালেন। তাদের চোখে ছিল উষ্ণতা আর সন্তুষ্টি। তারা জানতেন আজকের এই আলোচনাই হবে শুধু একটি বিয়ের আলোচনা নয়, বরং দুই পরিবারের মিলন ও পরস্পরের প্রতি শ্রদ্ধার প্রকাশ। আশিকের বাবা ধীরে ধীরে নেহার বাবা মার সঙ্গে গল্প করলেন। ছেলের পছন্দ, পরিবারের মর্যাদা আর পারিবারিক মূল্যবোধ অল মিলিয়ে তিনি জানালেন যৌতুকের কোনো প্রয়োজন নেই। বিয়ে হবে সম্পূর্ণ ভালোবাসা, বিশ্বাস এবং পারিবারিক সম্মানের ভিত্তিতে। নেহার বাবা শান্তভাবে হাসলেন। তিনি দেখলেন ছেলেটি যত্নশীল, ভদ্র এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায়। তার চোখে গর্ব আর আনন্দ ফুটে উঠল। মনে হচ্ছিল এই বিয়ে শুধু দুই মানুষকে নয়, দুই পরিবারের বন্ধনকেও শক্ত করবে। ঘন রাতের আগে কিন্তু সকাল থেকেই এই দিনটি শুরু হয়েছে যেন একটি স্বপ্নের মতো। আশিক ও নেহা একপাশে সরিয়ে নিলেন নিজের ছোট্ট জায়গা, বারান্দায়, যেখানে তারা দুজন একাকী বসে নিজেদের মধ্যে কথা বলল। ধীরে ধীরে হৃদয় খুলল, একে অপরের ভেতরের অনুভূতি বুঝল। বাতাসে ছিল ভোরের শীতলতা, আর তাদের চোখে মিলছিল এক ধরনের অদ্ভুত শান্তি ও মধুর আশা, যেন সব কিছু ঠিক হবে এবং আজকের দিনটি হবে তাদের জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত। পরিবারের সকল সদস্য শান্ত এবং খুশি, হাসি, সম্মান, আন্তরিকতা সব মিলিয়ে এই দিনটি হয়ে উঠল নিখুঁত। আশিক ও নেহা জানলো আজ থেকে তাদের জীবন শুধু ভালোবাসার নয়, বরং একে অপরের প্রতি বিশ্বাস, সহযোগিতা এবং পারিবারিক বন্ধনের প্রতীক হয়ে থাকবে। আজকে থেকে আমি আর তুমি আর আলাদা নই। আজকে থেকে আমরা দুজন এক হতে চলেছি। অনেক কষ্টের পরে আজকে থেকে আমরা সার্থক। আমাকে কখনোই কষ্ট দেওয়ার চেষ্টা করো না। জীবনে তোমাকে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাই আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না। আমি আশা করব সারা জীবন আমাকে ভালোবেসে আগলে রাখবে তোমার কাছে। অবশ্যই। যেদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে তোমার সকল দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিয়েছি। আর আজকে থেকে তো পারিবারিক সব দায়িত্ব আমার কাঁধে তুলে দিলে সবাই। কিন্তু কেউ এখনও জানো না যে আমরা আগে থেকে একজন আরেকজনকে চিনি, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। তবে যেটাই হোক, আজকে থেকে তুমি শুধু আমার, সারা জীবন তোমাকে আমার কাছে আগলে রাখবো, ভালো রাখবো, তোমাকে কথা দিলাম। আমাকে কখনো কষ্ট দিও না তুমি। তুমি যদি কষ্ট দাও তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। তাই তুমি আমাকে আদর যত্ন দিয়ে তোমার কাছে রেখো। ভালোবাসায় তো কষ্ট থাকবে, তবে আমাকে এমন কোনো কষ্ট দিও না যেটা আমি কখনো ভুলতে পারবো না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে তুমি কষ্ট না পাও। তোমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে ভুলিয়ে রাখবো। আমাকে ছাড়া তোমার কাউকেই বুঝতে পারবে না। সব সময় শুধু তুমি আমার কথাই বলবে। বুঝতে পেরেছো তো? আশিক কথাটা বলে নেহাকে তার বুকে জড়িয়ে নিল। ভালোবাসার যেন এক নতুন অধ্যায় শুরু হলো। তাই একজন আরেকজনকে চিরদিন পাশে থাকার অঙ্গীকার করলো। কেউ কাউকে কখনো কষ্ট দিবে না, এটাই তারা কথা দিল। তাদের হয়তো কিছুদিন পরেই বিয়ে হয়ে যাবে। ভালোবাসা আসলে এমন একটা বিষয়, ভালোবাসা যদি কেউ না পেয়ে যায় তাহলে সে কষ্ট কখনো ভুলতে পারে না। তবে সকল ভালোবাসাই পূর্ণতা সফল ভাগ্যে জুটে না। এভাবে একটি গল্পের পূর্ণতা হয়ে গেল। আশিক তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য কাছে পেয়ে গেল। প্রত্যেকটি মানুষ তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেয়ে যায়। কাম্য এভাবেই আশিক তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য কাছে পেয়ে গেল। প্রত্যেকটি মানুষ তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্যই পেয়ে যায়। কাম্য এভাবেই আরেকটি গল্পের সমাপ্ত ঘটল।